পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে পুঁজি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করে 1990 সাল থেকে কাজ করে যাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। পিকেএসএফের অন্যতম সাফল্য প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়নের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনার কাঠামোতে আমূল পরিবর্তন এনে ঋণ কার্যক্রমকে যুগোপযোগী ও দারিদ্র্যবান্ধব করা। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহরাঞ্চলে বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ বিশেষ অবদান রাখছে। বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের উদ্যোক্তাসুলভ প্রতিভা দেখাতে সক্ষম হয়েছে তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ ঋণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে, যেখানে ঋণের পরিমাণ প্রথাগত ঋণ থেকে অনেক গুণ বেশি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করে পিকেএসএফ। আর এই প্রচেষ্টায় সহযোগিতা করছে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থা। কিন্তু প্রথমে কাজটি শুরু করা হয়েছিল শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে, কারণ ওই সময়ে চিন্তা ভাবনা 1990 সালের পরে চিন্তা ভাবনা ছিল যে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। কিন্তু পরবর্তীতে অভিজ্ঞতার আলোকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন শুধু প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে চেষ্টা করেছে যাতে এটাকে বৈচিত্র্য আনা যায়। এর মধ্যে প্রথাগতটা থেকেছে, কিন্তু পাশাপাশি বৈচিত্র্যায়ন করা হয়েছে। অর্থাৎ প্রথাগত ক্ষুদ্র ঋণে অতি দরিদ্র যারা, তারা ঋণ পেত না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অতি দরিদ্রদের জন্য একটি বড় আকারের কর্মসূচি গ্রহণ করে। এছাড়া আরেকটি ছিল প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে আদায় করা হয়। সেজন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন লক্ষ্য করলো যে এই জায়গায় অনেক অসুবিধা হয় যারা ঋণ নেন তাদের। কাজেই মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ যেগুলি 1 মাস, 2 মাস, 6 মাস পরে, যেমন কৃষি ঋণগুলোতে ফসল উঠার পরে তারা সেটা পরিশোধ করে। পিকেএসএফের এমনই একটি সহযোগী সংস্থা পিদিম ফাউন্ডেশন। পিদিম ফাউন্ডেশন 1990 সালে যাত্রা শুরু করলেও মূলত 1995 সালে বিভিন্ন কার্যক্রম শুরু করে। এর মধ্যে ক্ষুদ্র ঋণ, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, জীবনযাত্রার মানোন্নয়ন, মহিলা ও শিশু অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে পিদিম ফাউন্ডেশন। বর্তমানে পিকেএসএফের অর্থায়নে পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে। তাজুল ইসলাম এক সংগ্রামী যুবকের নাম। আত্মপ্রত্যয়ী এই যুবক নিজেকে বেঁধে রাখেননি, নিজের স্বপ্ন, বিশ্বাস আর অদম্য ইচ্ছায় আজ সোয়েটার কারখানা মালিক। তাজুল ইসলামের এই সফলতা একদিনে আসেনি, এর পেছনে রয়েছে তার সংগ্রামী গল্প। তাজুল ইসলামের লেখাপড়া বেশি দূর এগোয়নি, সংসারের টানাপোড়েনে নবম শ্রেণীতে ইতি টানতে হয়েছে। কি করবেন কিছুই ভেবে পান না তাজুল ইসলাম। আর ঠিক সেই সময় এলাকার এক বড় ভাই তাকে তার সাথে সোয়েটার কারখানায় কাজ করতে বলে তিনি রাজি হয়ে যান। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে 1995 সালে ঢাকায় এসে কাজ শুরু করেন সোয়েটার ফ্যাক্টরিতে। ওখানে 1 বছর কাজ করার পরে অন্য আরেকটি কারখানায় চলে যান তাজুল ইসলাম। এভাবে 2010 সাল পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজ করতে থাকেন আর ভাবতে থাকেন কিভাবে নিজের একটা কারখানা মালিক হবেন তিনি। এই সময়ে যোগাযোগ হয় এলাকার ওসমান গনির সাথে। ওসমান গনি ভাগ্যের তাড়নায় গাইবান্ধা জেলা থেকে চলে এসে গাজীপুরে পোলট্রি ব্যবসা শুরু করেন। তাজুল ইসলাম ওসমান গনির সাথে পরামর্শ করে তার বাড়ি দক্ষিণখানে কারখানা স্থাপন করেন। কারখানা করার জন্য নিজেদের জমানো টাকা ও গ্রামের বাড়ির জমি বেচে দেন। দুজনের যৌথ উদ্যোগে 60টি মেশিন দিয়ে শুরু করেন স্বপ্নের সোয়েটার কারখানা। বিদেশে রপ্তানিকারক বড় বড় মাদার ফ্যাক্টরি থেকে তাজুল ইসলাম সাব অর্ডার নিয়ে সোয়েটার তৈরি করতে থাকেন। সময় মতো অর্ডার ডেলিভারি দিতে টাকার অভাবে পড়েন। এ সময় যোগাযোগ করেন পিদিম ফাউন্ডেশনের সাথে। পিদিম ফাউন্ডেশন তাদের কাজের অগ্রগতি দেখে আর্থিক সহায়তা করেন। তাজুল ইসলামের কাছে সব অর্ডার দিয়ে কারখানাগুলো খুশি,
সময়মতো ডেলিভারি দেন ও মানসম্পন্ন হওয়ায় আরও বেশি বেশি অর্ডার পেতে থাকেন তাজুল ইসলাম। এইসব অর্ডার সময়মতো দিতে আরও নতুন নতুন মেশিন বসান কারখানায়। স্বপ্ন বড় হবার সাথে সাথে সফলতা ধরা দেয় তাজুল ইসলামের কাছে। এখন তার এখানে 150টি মেশিনের সোয়েটারের সব ধরনের কাজ হয়ে থাকে। তাজুল ইসলাম বলেন, আমি সর্বপ্রথমে 7টা মেশিন কিনি। 7টা মেশিন কেনার পর কিছুদিন মোটামুটি কাজকাম করে কিছু আয় করি। তারপর ইদিন ফাউন্ডেশন থেকে আরও 3 লক্ষ টাকা লোন নেই। লোন নেওয়ার পরে আরও কিছু মেশিন কিনি। মেশিন কেনার পর এখন মোটামুটি আরও একটু হচ্ছে, সামনে আরও মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করতেছি। যদি ইদিন ফাউন্ডেশন থেকে যদি আরও কিছু সহযোগিতা করে তাহলে আরও কিছু মেশিন বাড়ানোর আমার সম্ভব। আর এখানে 150 মেশিনে আমার 140 জন ওয়ার্কার আছে। এখন বর্তমানে 150 মেশিন হয়ে গেছে ইনশাল্লাহ। ভবিষ্যৎ আরও বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছি। আর সরকার যদি সহযোগিতা করে, কোনো ব্যাংক যদি সহযোগিতা করে, আমার পরিকল্পনা আরও বাড়বে। আরও 700 থেকে 800 মেশিন করব। এই মেশিন দিয়ে আমার অনেক বেকার সমস্যার সমাধান করব। অনেক এলাকায় আছে লেখাপড়া করে ঘোরাফেরা করতেছে, তারা বেকার সমস্যার সমাধান করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যদি আমার এই সোয়েটার ফ্যাক্টরিতে আমার 1000 মেশিন হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার অনেক বেকার সমস্যার সমাধান হবে। আজকে যে প্রতিবেদনটি দেখানো হলো সেখানেও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় যে কাজগুলি হচ্ছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আজকে তুলে ধরা হচ্ছে। এর মধ্যে একটি আছে মিনি গার্মেন্ট। তারা ছোট ছোট জিনিসপত্র তৈরি করেন, বড় জিনিসপত্র সোয়েটার তৈরি করেন, ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্যই তারা সেটা তৈরি করেন। এবং একজন শ্রমিক থেকে তিনি এখন 150টি মেশিন, সেলাই মেশিনের মালিক, এবং তার এখানে 150 জন কর্মরত আছেন। নিজে শ্রমিক ছিলেন, এখন 150 জনকে তিনি কর্মসংস্থান করেছেন। কাজেই তার যে অগ্রগতি সেটা এক সময় হয়তো এটা চিন্তার বাইরে ছিল, একজন শ্রমিক কী করে এত দূর এগিয়ে আসেন। এবং সেই এগিয়ে আসার জন্যে তার যে সহায়তা প্রয়োজন ছিল সেটা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তাকে দিয়েছে। এবং বিশেষভাবে তারা কাজ করেন এক ধরনের সাব কন্ট্রাক্টিং, বা অন্যদের কাছ থেকে আগে আদেশ নিয়ে তারপরে কাজ করেন, যারা হয়তো এগুলা বেশিরভাগই বিদেশে রপ্তানি করে থাকেন। কাজেই এর যে চাহিদা তাতে কোনো সমস্যা নেই, চাহিদা যথেষ্ট পরিমাণে আছে এবং বিদেশে যাচ্ছে, এবং বিদেশে বাংলাদেশের যে তৈরি পোশাক যাচ্ছে সেটি উত্তরোত্তর কিন্তু বেড়েই চলেছে। কাজে আমি আশা করি নতুন নতুন বাজারও সৃষ্টি হবে। তো আমি আশা করছি শুধু এই একজন ব্যক্তি না, এই ধরনের কর্মকাণ্ড, তার 150টি মেশিন আছে, আরেকজন হয়তো 50টি হবে, আরেকজন হয়তো 30টি হবে, আরেকজন হয়তো 40টি হবে, এটা আরও সম্প্রসারিত হবে। এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অবশ্যই এই তাদের প্রয়োজনীয় সহায়তা, অর্থায়ন, প্রযুক্তি এবং তথ্য এই সবগুলি দেওয়ার জন্যে তাদের পাশে সবসময় থাকবে। শুধু তাজুল ইসলামই না, এমন অনেক উদ্যমী যুবক আছেন যারা এভাবে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছেন। আর এই উদ্যমী যুবকদের পাশে এসে দাঁড়িয়েছে মহতী প্রতিষ্ঠান পিকেএসএফ। পরিশ্রমী বিশা মিয়া পোলট্রি খামার করে পিকেএসএফের সফল মানুষদের কাতারে সামিল হয়েছেন। গাজীপুরের শালনা ইউনিয়নের দেশি পাড়ার বিশা মিয়ার অবস্থা বেশ কয়েক বছর আগেও এমনটা ছিল না। আর্থিক অভাব অনটন আর ব্যবসায় মন্দা বিশা মিয়াকে ভাবিয়ে তোলে। কী করলে আর্থিক সচ্ছলতার সাথে সংসার পরিজন নিয়ে ভালোভাবে বাঁচা যায় এমন চিন্তা করতেন সব সময়। এই সময় বিশা মিয়া জানতে পারেন এক প্রতিবেশী মুরগির খামার করে বেশ লাভবান হয়েছেন। প্রতিবেশীর কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়িতে শুরু করেন পোলট্রির খামার। প্রথম অবস্থায় বেশ ভালোই লাভ হয় বিশা মিয়ার। লাভের টাকায় আবার নতুন করে ব্রয়লারের বাচ্চা আনেন। এভাবেই নিজের চালের ব্যবসার পাশাপাশি বেশ ভালোই ব্রয়লারের খামার বড় করতে থাকেন। এরই মাঝে একবার বার্ড ফ্লুতে আক্রান্ত হয় তার খামার। খামার সব মুরগি মরে যায়। এই সময় বিশা মিয়া সিদ্ধান্ত নেন লেয়ার মুরগির খামার করবেন। প্রথমে 500 লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন বিশা মিয়া। প্রথম বছরে বেশ লাভের মুখ দেখেন তিনি। আমি প্রথম চাউলের ব্যবসা করি। চাউলের ব্যবসার পাশাপাশি পরে কিছুদিন পরে যেমন যে দেখি মানুষে পোলট্রি দিছে, দেখি আমি কটা কি অবস্থা,
পরে যেমন 300 বাচ্চা উড়াই, 300 বাচ্চার থেকে পরে দিই মোটামুটি লাভবান ভালো। পরে যেমন আস্তে আস্তে মুরগি বাড়াইতে মোটামুটি 2000 মুরগি হওয়ার পরে ওই যে বার্ড ফ্লুতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পরে নষ্ট হয়ে গেল। পরে নষ্ট হওয়ার পরে ফিরে আবার 1 বেজ 2 বেজ ব্রয়লার পালার পরে ওইটা বিক্রি করার লাভ হয়েছে। পরে ফিরে আবার লেয়ার উঠানোর পরে ওইটা দিয়ে মোটামুটি টাইনা যাইতে পরে 5000 মুরগি বানাইছিলাম। 5000 বানানোর পরে যেমন ফিরে আবার ওই যে বার্ড ফ্লু আইলো, বার্ড ফ্লু আইয়া মোটামুটি পরাইডি করেছে। পরে শেষ হয়ে কিছুদিন অফ রাইয়া পরে যেমন ফিরে আবার উঠাইছি। একদিনে বাচ্চা এলে ওই যে প্রথম ওই ছোট ভুট্টার দানা একদিন খাওয়াইয়া পরে যেমন ওই মেডিসিন সহ বানাই না খাদ্য খাওয়াইয়া পরে ভ্যাকসিন সম্পূর্ণ ভ্যাকসিন করা লাগে, ম্যারেক্স, রানীক্ষেত, গাম্বুরু, তারপরে বার্ড ফ্লু ভ্যাকসিন এগুলা করার পরে মোটামুটি 5 মাস যখন বয়স হয় 20 সপ্তাহ, সাদা মুরগি 19 সপ্তাহ প্রোডাকশন দেয়। আমার 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ, এখন ওই চাউলের ব্যবসা বাদ দিয়ে দিচ্ছি, এইটার উঠে নেব। পিদিম ফাউন্ডেশন থেকে আমি সহযোগিতা নিচ্ছি। প্রথম বছরে লাভের টাকায় আর পিদিম ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে 2000 লেয়ার মুরগির খামার করেন তিনি। খামারে সময় দেওয়ার জন্য বাজারে চালের ব্যবসা ছেড়ে দেন বিশা মিয়া। নতুন করে আরেকটা শেড করেন। এখন তার খামারে প্রতিদিন 4000 মুরগির ডিম দেয়। খামার পরিচালনার জন্য নিজের পাশাপাশি 2 জন লোক নিয়োগ করেছেন বিশা মিয়া। দেখতে দেখতে বিশা মিয়ার দিন ঘুরতে থাকে। নিজেদের থাকার জন্য পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি করেন বিশা মিয়া। এখন আর কষ্টে যাতাকলে পিষ্ট হতে হয় না বিশা মিয়ার। অভাব বা আর্থিক অসচ্ছলতা নামের দুষ্টু কথাটি হারিয়ে গেছে বিশা মিয়ার জীবন থেকে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আরেক সফল উদ্যোগ বিষমুক্ত সবজি চাষ। খাদ্যে ভেজাল বা বিষ নিয়ে প্রতিদিনই আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের দেশে। মাছ, তরিতরকারি, ফল ফলারি সব কিছুর মাঝেই বিষ আমাদের জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অনেক কথা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। কীটনাশকের ব্যবহার যেমন মানবদেহের ক্ষতি করছে, তেমনি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। ফলশ্রুতিতে প্রকৃতিতে এসেছে বিরূপ প্রভাব। ভয়াবহ কীটনাশকের হাত থেকে বাঁচতে আইপিএম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি জৈব বালাই ব্যবস্থাপনা ও বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছে এই এলাকার চাষিরা। খাদ্যে বিষ প্রয়োগ বন্ধ করতে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে প্রান্তিক চাষিদের বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধ করছে পিকেএসএফ ও তাদের সহযোগী সংস্থা। ধামরাইয়ে এমন একটি কার্যক্রম পরিচালনা করছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডিআই। 2012 সাল থেকে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নে এসডিআই প্রায় 100 চাষির মাধ্যমে বিষমুক্ত সবজি চাষের কার্যক্রম শুরু করেছে। এর ফলে এই এলাকার চাষিরা বিষমুক্ত সবজি চাষের জন্য জৈব বালাইনাশকের সাথে ফেরোমেন ফাঁদ ব্যবহার করছে। ফেরোমেন ফাঁদ ব্যবহারের ফলে এখানকার কৃষকরা আর্থিক লাভবান ছাড়াও অন্যদের বিষমুক্ত সবজি খাওয়াতে পারছেন। সুয়াপুর ইউনিয়নে চাষিদের সফলতা দেখে আশপাশের অনেক চাষি এখন বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হচ্ছেন। পিকেএসএফ এর সহায়তায় আব্দুল কাদের 7 বিঘা জমিতে বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হয়েছেন। আব্দুল কাদের তার জমিতে চাল কুমড়া, শশা, চিচিঙ্গা, বেগুন সহ নানা ধরনের সবজি চাষ করে এই বছর প্রায় 3.5 লক্ষ টাকা বিক্রি করেছেন। আব্দুল কাদেরকে এখন আর পরের জমিতে দিনমজুর বা রিক্সা চালাতে হয় না। নিজের সবজি খেতে পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। সাথে বিষমুক্ত বাংলাদেশ গড়ার পথে সামিল হয়েছেন আব্দুল কাদের। আগে আমি কামলা টালাম দিতাম মাইসি খেতে, কিন্তু এখন আমি মাইসি খেতে কামলা দিই না। এই 18 বছর ধরে মনে করেন আমার নিজের খেতে আমি খাটি। এই যে কোনো সবজি মনে করেন আমার অভিজ্ঞতা আছে। মোটামুটি এই 2 বছর ধরে আমাদের মনে করেন এই এইচডিএর ফর্মুলায় থেকে বিষমুক্ত সবজি আবাদ করি। তাতে আগে যে ক্ষেতগুলো করতাম মনে করেন যে বিষ দিয়ে, তার থেকে বেশি উন্নত মান, লাভবান।
তো এবছরে যে বৃষ্টিতে মনে করেন একটু ক্ষতি করছে, তাছাড়া খুব আগাই গেছিলাম মনে করেন যে ক্ষেতের মধ্যে সাজ হয়েছিল অনেক বাগুন আমি এতদিন বিক্রি করে পারতাম। আমি যে এইচডিএ অফিসে আমি যে সদস্য, মোটামুটি আজকে 12 বছর ধরে সদস্য, মাঝখানে কদিন গ্যাপ ছিল, আবার 6 বছর ধরে আমাকে একটাই চলছে। কিন্তু এই যে এইচডিএর অফিস থেকে কিছু লোক আসছিল, লিপন বাইকারের নাম, উনি আমার মনে করেন এই সহযোগিতাটা দিছে, এই বুদ্ধি দিয়ে মনে করেন কয়েছে আপনারা বিষমুক্ত সবজি আবাদ করবেন, কিন্তু অনেক লাভবান হতে পারবেন। পরে চিন্তা করলাম যে উনি যখন বলে তাহলে আমি এটা চেষ্টা করে দেখি। পরে গ্যাস বছর মনে করেন দিছে, তো কিছু একটু তার নমুনা পাইছি। এবছর যেমন মনে করেন পুরোটাই পাইছি, 3 লক্ষ মোটামুটি 3.5 লক্ষের মতো বেচাকেনি করছি। বিষমুক্ত সবজি আমি আবাদ করছিলাম, লাউ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো আবাদ করছিলাম। আমার কোনোটার মধ্যে বিষ দেওয়া লাগে না। দিছিলাম কি ওই ট্রাইকোগ্রামা যে একটা পোকা আছে ওইটা, আরটা নাম জানি বাকন নাকি কি জানি, এটাই। হ্যাঁ, আমার লেখাপড়ার মতো মন থাকে না আর কি, মোটামুটি কিছু একটু বলছে ওইটিকে আর কি স্মরণ রাখছি। তো সারাতে আমার উপকার হয়েছে। হ্যাঁ, অনেক উপকার হয়েছে। বীজ দিয়ে ক্ষতিকার হয়েছে মনে করেন, বীজ দিলে মনে করেন নিজে যে বীজটা যখন ব্যবহার করি নিজের শরীরের পশমের গর্দে ঢোকে, নিজেরও ক্ষতি। ফলের মধ্যে যদি পরে আজকে বীজ দিলাম, কালকে আমি ফলটা বিক্রি করতে বাজারে নিলাম, ওটা মানুষের খাইলে মানুষেরও ক্ষতি, আমি নিজে খাইলে নিজের আমার ক্ষতি। এই কারণে মনে করেন সরকার থেকে ওইটা যাই অনুমতি দিছে, এই কারণে আমার লিপন ভাই আমার সহযোগিতা করছে যে আপনিও বাঁচেন, নিজেকেও পরকেও বাঁচান। হ্যাঁ, তা চিন্তা করে দেখলাম যে আমার বীজ দেওয়া লাগে না, রোদের মধ্যে পরিশ্রম করা লাগে না। এই যে ফেরোমন ফাঁদ পাচ্ছি, সকালবেলা পাতলে মনে করেন আর 8 দিনের মধ্যে বগল না হলে চলে। মানে 8 দিন পর পর কি 4 দিন পর পর পানি শুকাই গেলে পানি দিয়ে রাখুন লাগে, দিলেই মনে করেন পোকাগুলো পরে, আমার বিষ ব্যবহার করা লাগে না। তাতে বিষের টাকাও বেঁচে গেল, আমার নিজেরও স্বাস্থ্য ভালো রইল। এটাই তো এই পর্যন্ত মনে করেন আমার মোটামুটি বিষ ছাড়া যে মনে করেন ক্ষেত করছি তাতে আমার উন্নত হয়েছে, আমি লাভবান হয়েছি। আগে যে পরিশ্রমগুলো করতাম, রিক্সা ভ্যান যাই চালাইতাম, অনেক পরিশ্রম হতো, কিন্তু এখন পরিশ্রম হয় যে সবজি ক্ষেত করার পর থেকে মনে করেন আমার অনেকই আগে চলছে, নিজের পক্ষেও ভালো, অথচ বাড়ির মনে করেন ফ্যামিলির সদ্যে মনে করেন খেতে খামারে খাটলে মনে করেন মানে ভালো দিকে আছি। তেমন যে পরিশ্রম তাও না, আবার মনে করেন এর যে পরিশ্রম ছাড়া তাও না, তাতে মোটামুটি আমি ভালো চলতেছি, আল্লাহ আমার ভালোই চালাইতেছে। এই যে ক্ষেত মনে করেন কাতে মাসে যে আমি একটা বেগুন ক্ষেত করেছিলাম, বেগুন ক্ষেত্রে করে আমি ধরা খাইছিলাম, 50,000 টাকা লস খাইছে এই ক্ষেত্রে। মানে এক সাইডে মারা গেল, পরে ব্যাংকে থেকে লোন উঠাইলাম, 1 লক্ষ টাকা লোন উঠেছিলাম। লোন উঠিয়ে মনে করেন এই ক্ষেতগুলো সবটি আমি আবার ফিরে নতুন করে করছিলাম। করার পরে আল্লাহ আমার 3.5 লক্ষ টাকা বেচাকেনি করতে দিয়েছে। 1 লক্ষ টাকা লোন উঠিয়ে মনে করেন এই ক্ষেতেই খাটাইছি। এই ক্ষেতে উন্নত করে মনে করেন এই টাকার কিস্তিও দিছি, পোলাফান লেখাপড়া করাইছি, নিজে খাইছি, এইভাবে আল্লাহ চালাইতেছে। তবে অন্য বছর থেকে আল্লাহ অনেক শান্তিতে চালাইতেছে। আব্দুল কাদেরের মতো আরও অনেক কৃষক বিষমুক্ত সবজি চাষের মাধ্যমে লাভবান হচ্ছেন। আমি এইচডি অফিসটা রিপন ভাইয়ের মাধ্যমে আর কি আজকে 4-3 বছর ধরে কাজ করতেছি। এই বিষমুক্ত সবজি মানে কহি, মিষ্টি লাউ, আমি এই 2টা করি, আর মধ্যে মধ্যে শসা লাগাই। উপকারের ভিতরে আমার বিষ লাগে না, বিষের টাকাটা আমার বাইসে যা, আমার নিজেও আর কি পরিশ্রম হয়, পরিশ্রমটা আমার লাগে না, মানে আমার 1000 টাকা বাইসে যায়, এটা আমার উপকার হয় না। আর বিষমুক্ত সবজি খাওয়াই আমি দর্শকের খাওয়াই, দর্শকেরও উপকার হয়। রিপন ভাইয়ের সাহায্যে আর কি যেমন এই কাজটা করি। হ্যাঁ, নিজেরও ভালো হয়, আমার আয় হয়। এটা দিলে এটা তো বিষের কাজ করে আর কি, পোকা মাকড় মরে যা, এটা পোকা থাকে না। এর জন্য যেমন আমার এটা উপকার, মানে বিষ লাগে না, আমার টাকা বাঁচে, আর আমার পরিশ্রমও লাগে না। যেমন টাকাটা কিনতে হয়, আবার বিষও লাগে, আবার স্প্রে করতে হয়। আমার একটা রোজের দাম আছে না, এটা আমার লাভবান হই আমি। মানে কারণ ওই বিষ যতই আমরা দিতাম, তবু দেখা যেতেছে বোমরায় শাল দিত, ওই শাল দিলে পারে ওইটা বিষ আমরা যত স্প্রে করবো ওটা একটু ব্যাংরা ট্যাংরা এটা বেকা হবেই, আর এটা যেমন তা হয় না। এমন উদ্যোগটি সফল করতে পিকেএসএফ এর সাথে এসডিআর কর্মীরা কাজ করে যাচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর ফেডেক প্রকল্পের আওতায় অর্থায়নে আমাদের এসডিআইয়ের সাভার এবং ধামরাইতে ক্ষতিকর কীটনাশকমুক্ত সবজি চাষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথমে আমাদের সাভারে হেমায়তপুরে
তেঁতুলজোড়া ইউনিয়নে 100 জন কৃষককে নিয়ে এই প্রকল্প চালু হয়। তারই রেপ্লিকেট হিসেবে, তার সফলতা হিসেবে ধামরাইতে আরও 2টা ক্লাস্টারে, সোয়াপুর এবং সোমবাগ এবং রুয়াইলে, এই 2টা ক্লাস্টারে 200 কৃষক নিয়ে এখানে এই সবজি প্রকল্প চালু হয়। এখানে আমাদের কৃষকরা 200 জন কৃষককে ক্ষতিকর কীটনাশকমুক্ত সবজি চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে এই প্রকল্প চালু করা হয় এবং এইখানে যারা ব্যাপক এই প্রকল্পের কৃষকদের এই সবজি ক্ষতিকর কীটনাশকমুক্ত সবজি চাষের জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং তারা বিগত বছরও করেছে এবং এই বছরও তারা চাষ করতেছে এবং এটা আমার মনে হয় যে এটা তারা এর ধারাবাহিকতা এটা চলতে থাকবে। পিকেএসএফের প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এই জনগোষ্ঠীকে বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে সারা দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখেছেন। পিকেএসএফের এই প্রয়াস বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে। বিশামিয়ার মতো দেশে অসংখ্য উদ্যোক্তা ও সৃজনশীল কাজকে আর্থিক সহায়তা দিয়ে তুলে এনেছে পিকেএসএফ। পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় দরিদ্র মানুষগুলো দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা।